পঙ্কজের ব্যাগ। পঙ্কজ, 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 কেমন আছো? ওঠো, স্যার। ওঠো। কি হয়েছিল? হ্যাঁ স্যার, ওইদিকে ওই বাড়িটায় গেছিলাম স্যার। ওখানে একটা মেয়ে ছিল স্যার। হ্যাঁ, ওর সঙ্গে কথা বলছিলাম স্যার। আর হঠাৎ করে কোথা থেকে এত আলো চলে এলো যে কিছু দেখতে পাচ্ছিলাম না, কিছু বুঝতে পারছিলাম না। ওই বাড়িটা থেকে যেন তেন প্রকারে বেরোলাম, তারপর এখানে এসে হয়তো পড়ে গেছিলাম। আর কিছু মনে নেই স্যার, আমার মাথা ঘুরছে। আর পুরবী, বিনোদ, ওরা কোথায়? স্যার, ওরা জানি না স্যার। ওরা ভেতরে ছিল, বাইরে বেরিয়েছে কিনা জানি না। ও নো। কি কি হয়েছে তোমার? ও ঠিক আছে। পুরবী আর বিনোদকে পেলে? না, ঘরের ভেতরে তো কেউ নেই। ও গড, ওদের কিছু হয়ে যায়নি তো? ব্যাপারটা তো খুব জটিল হয়ে যাচ্ছে। আমাদের ফিরে যেতে হবে। চলো। তার মানে? দেখো দয়া, আমরা জানি না এখানে কতজন অপরাধী আছে, কতগুলো ক্যামেরা আছে এখানে, কতগুলো অস্ত্র আছে ওদের কাছে। তাছাড়া আমাদের উপরে নজরও রাখছে ওরা। তাই আপাতত কোনোভাবেই ওদের সঙ্গে আমরা পেরে উঠবো না। আর পুরবী, ওকে এখানে একলা ফেলে চলে যাবো আমরা? হ্যাঁ দেখো দয়া, পুরবীকে হয়তো ওরা কোথাও আটকে রেখেছে। পুরবীকে বাঁচাতে গেলে আমরা তো কেউই বাঁচবো না। অভিজিৎ, কি হয়ে গেছে তোমার? কিছু মনে আছে সিআইডিতে আমাদের প্রথমে কি শেখানো হয়েছিল? এটাই কি সবার আগে নিজের বন্ধুকে পেছনে ফেলে এসো না, যদি বেঁচে থাকে কিংবা মরে যায়। আরে দয়া, সবকিছু রুল বুক অনুযায়ী করা যায় না। আমাদের এটাও শেখানো হয়েছিল প্রেজেন্স অফ মাইন্ডের ব্যবহার করতে। তাই এইরকম পরিস্থিতিতে আমাদের তো আই এম সরি, তোমার এই চিন্তা ভাবনায় আমি এগ্রি করছি না। আই এম সরি, তুমি যদি যেতে চাও চলে যাও। পুরবীকে ছাড়া আমি এই জঙ্গল থেকে বেরোতে পারবো না। দেখো দয়া, জেদ করো না। আমরা এটাও জানি না যে পুরবী বেঁচে আছে নাকি ও কোথায় আছে এখন। অভিজিৎ, ও একজন সিআইডি অফিসার, এত সহজে হার মানবে নাও। বেচারি একাই লড়ছে ওই অপরাধীদের সঙ্গে। আর এখন যখন আমাদের সব থেকে প্রয়োজন ওর, আমরা পেছন ঘুরিয়ে চলে যাব। প্রয়োজনীয় এটাই যে যারা ওদের হাতে এখনো ধরা পড়েনি তাদেরকে আমরা যেন বাঁচাতে পারি, ব্যাস। দেখো দয়া, তুমি পুরবীর কথা বাদ দাও আর এখন চলো আমার সঙ্গে। আমরা পরে আবার প্ল্যান করে এখানে ফিরে আসবো। এখন চলো। এর হলোটা কি? এই ধরনের বিহেভ করছে? সিআইডির ইতিহাসে এই প্রথমবার হলো বোধহয় যে সিআইডি কারো কাছ থেকে ভয় পেয়ে চুপচাপ পালিয়ে গেল। হ্যাঁ ডক্টর, পৌঁছে গেছেন আপনি? হ্যাঁ, ওই জাংশনেই থাকুন, আমরা আসছি ওখানে। আরে সালুঙ্কি স্যার, আপনি এখানে? আমি এখানে। আসুন স্যার। আরে আরে তোমার কি মনে হয়েছিল আমাদের অফিসার পুরবীকে জঙ্গলে রেখে আমরা এখান থেকে চলে যাবো? হ্যাঁ, তাহলে আপনারা দয়া স্যারের ঝগড়া? মিথ্যে ছিল। যখন অভিজিৎ ওখানে ক্যামেরা দেখলো তখন আমাকে ইশারা করেছিল। জানেন এখানে কতগুলো ড্রোন লাগিয়ে রেখেছে আমাদের উপর নজর রাখার জন্য। যে লোকটা ওই ক্যামেরা দিয়ে আমাদের উপর নজর রাখছিল, ওর চোখে ধুলো দেওয়ার প্রয়োজন ছিল, সেই কারণে। ওরা নিশ্চয়ই এখন ভাবছে যে আমরা জঙ্গল থেকে চলে গিয়েছি, তাই রিল্যাক্সও হয়ে যাবে। ওদের উপরে অ্যাটাক করার এটাই ভালো সুযোগ। অভিজিৎ, এই নাও, এইটা তুমি চেয়েছিলে। এটা আবার কি ডিভাইস স্যার? এটা হচ্ছে জ্যামার। আশেপাশে এই এরিয়ায় যত ক্যামেরা আছে সব জ্যাম হয়ে যাবে। আর ওরা আমাদের উপরে নজরও রাখতে পারবে না। আর এই ড্রোন, এই ড্রোনের মধ্যে যে ক্যামেরা লাগানো আছে ওর রেঞ্জ 7 কিলোমিটার মাত্র। কিন্তু ব্যাটারি তো শেষ হয়ে আসছে। তার মানে যদি আমরা এটাকে না ধরতাম তাহলে আবার ওদের আস্তানায় ফিরে যেত এটা ব্যাটারি চেঞ্জ করার জন্য। একটু আইপ্যাডটা বার করো, ম্যাপটা বার করো ওর থেকে।
এই যে, এটাই হচ্ছে সেই জায়গা যেখানে আমরা ড্রোনটা পেয়েছিলাম। আর এর পাশেই ওই বাংলো। মনে হচ্ছে এটাই অপরাধীদের আস্তানা। তাহলে যাওয়া যাক, গিয়ে মুক্তি দিই পুরবী আর যারা বাকি বেঁচে আছে তাদের। চলো। না স্যার, আপনি মেঘনা আর মোহিত আপনারা এখানে থাকুন, আমরা যাচ্ছি। আরে ভাই, সিস্টেমটা বন্ধ হয়ে গেল কি করে? দেখ না একটু, ভিতর থেকে আওয়াজ বন্ধ কি আসছে। করে হলো পুরো সিস্টেম? পঙ্কজ, পঙ্কজ, স্যার, আমাদের ওয়েলকাম জানানোর পুরো বন্দোবস্ত ওরা করে রেখেছিল। স্যার এরা যদি আমাদের মারতে চাইতো তাহলে আগেই মারতে পারতো। আমাদের আমাদের মারতে গিয়ে কি এরা ভিডিও শুট করতে চায়? এই স্যার, দাঁড়াও। স্যার, এটা আমি পঙ্কজ। পুরবী, তুমি তুমি ঠিক আছো? হ্যাঁ স্যার। ওরা কোথায় আছে? স্যার ওদিকে। এই, এই, স্যার চল চল। মেঘনা, তুমি? বাহ, আমরা তো ভাবছিলাম যে আমরা অপরাধীর চোখে ধুলো দিচ্ছি, কিন্তু কে জানতো যে আমরা অপরাধীকে সঙ্গে নিয়ে ঘুরছি। আপনারা এখানে কি করে? কে ছাড়িয়েছে আপনাদের? সিআইডি কে আটকে রাখা এত সহজ নয়। সুযোগ বুঝেই আমি ওই জানলাটা ভেঙেছি আর ওখান থেকে বাইরে বেরিয়ে গেছি। তারপর আমি তাদেরই পিছু নিলাম যাদেরকে তুমি পাঠিয়েছিলে আমাকে খোঁজার জন্য। তারপরে আমি ওই ওই মুখোশ পরা লোকটাকে দেখলাম আর তারও পিছু নিলাম। কিছুক্ষণ বাদে যখন আমার জ্ঞান এলো তখন আমি দেখলাম যে, কিন্তু আমি বাকি অফিসারদের কাছে পৌঁছানোর আগেই তোমার এই সনিক বুমের আওয়াজে ওনারা সবাই অজ্ঞান হয়ে যান। ওটা তো আমার ভাগ্য ভালো ছিল যে আমি দূরে ছিলাম, তাই ওটার আওয়াজে কোনো প্রভাব পড়েনি। আর তারপরে আমি ভাবলাম যে ওই মুখোশটাকেই আমার অস্ত্র করলে কেমন হয়। যে নিষ্ঠুরতার সঙ্গে তুমি মানুষদের মেরেছো, তুমি তো নারী হওয়ার যোগ্যই না।
এখন এটা বলো যে তুমি এগুলো কেন করেছো? এই সব কিছু আমি টাকার জন্য করেছিলাম। যত টাকা আমি এই কাজের জন্য পেয়েছিলাম না, অত টাকা তো আমি আমার জবে 5 বছরেও পাইনি। আর এমনি তো কি যায় আসে, রোজ এত লোক মরে আরো 2-4 জন মরে গেলে কি হবে? তুমি হয়তো জানো না যে তুমি কতটা অসুস্থ। বাকিরা কোথায় যারা তোমার সঙ্গে ছিল? আমি কারুর কোনো ক্ষতি করিনি স্যার, এতটাও বাজে নই আমি। আর এমনিতেও আমি কোনো খুন নিজের হাতে করিনি। আমাকে তো একজন মহিলা কোটিপতি হওয়ার অফার দিয়েছিল, আর আমি সেটা অ্যাকসেপ্ট করেছি। কোন মহিলা? খুব খুব অদ্ভুত নাম ছিল ওর। রুট। রুট? তাহলে রুটই হলো এই সব কিছুর মাস্টার মাইন্ড। এখন ও এগুলো কেন করেছে ওর জবাব তো ওই দেবে। আর তোমার কথা বলতে গেলে আইন তোমাকে কঠিন থেকে কঠিনতম সাজা দেবে। ও ভাই, গাড়িটা আগে নাও। বললাম না গাড়িটা আগে নিতে, আগে নাও। আরে ভাই কি করে আগে নিয়ে যাবো, গাড়ি খারাপ হয়ে গেছে তো। প্রবলেম দেখিও না, আগে গাড়ি ধাক্কা মারো, আগে নাও। তাহলে আপনারা একটু সাহায্য করুন। কেন, আমরা কেন হেল্প করবো? তাড়াতাড়ি। এই লোকটাকে আমি চিনি স্যার, তার মানে আমাদের ইনফরমেশন একদম সত্যি। তার মানে ওই রুট নামের কম্পিউটার হ্যাকার এখানেই থাকে। আর ওই রুট নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর প্ল্যানিং করছে স্যার। যাই হয়ে যাক, ওকে জীবিত ধরতে হবে, এটা জানার জন্য যে ওর মিশনটা কি। আর এই মিশনে তোমাদের দুজন সাইবার কপকেও কাজে লাগবে। তুমি ইয়েস স্যার। এই বাইরে গেটে দাঁড়িয়ে থাকবে, ওকে স্যার। নজর রাখবে। চলো। স্যার কেউ নেই। হ্যাঁ ফ্রেডি। স্যার, সব জায়গা খুঁজে নিয়েছি, কেউ কোথাও নেই। খবর তো ভুল হবে না, এখানেই কোথাও হতে হবে। ঠিক আছে, দেখি। এখানে তো কেউ নেই। চেয়ার এখনো গরম আছে।
মনে হচ্ছে এইমাত্র এখানে কেউ ছিল। তাহলে স্যার সময় মতো পালালো কিভাবে? স্যার আমরা তো বাংলোটার চারদিক থেকে ঢুকলাম, কাউকে তো এখান থেকে বেরোতে দেখিনি। স্যার হ্যাঁ, স্যার এই মনিটরটা দেখুন, এটা তো বাড়ির আশেপাশের ফুটেজ। ও আমাদের দেখে পালিয়ে যায়নি তো? হতে পারে। ও খুব একটা দূরে যায়নি। একটু এই জায়গাটাকে ভালো করে চেক করো। আর পুরবি, এই কম্পিউটারটা চেক করো, দেখো কি পাওয়া যায়। ততক্ষণে আমি গেটে গিয়ে দেখছি। মহেশ, মহেশ, ইয়েস স্যার। এই রুট ভেতরে নেই, মনে হচ্ছে পালিয়ে গেছে। তুমি গেটেই ছিলে? স্যার আমি এখানেই দাঁড়িয়ে ছিলাম, আমি কাউকে পালাতে দেখিনি স্যার। এখান থেকে কেউ যায়নি? না স্যার। মেন গেট থেকে তো কেউ বাইরে যায়নি। বুঝতেই পারছি না এই রুট কোথা দিয়ে চলে গেল। স্যার বাইরে পিছনের দিক দিয়ে একটা গেট আছে, মনে হয় ওখান থেকেই পালিয়েছে। স্যার স্যার ওই কম্পিউটারটা পাসওয়ার্ড প্রোটেক্টেড, ব্যুরো নিয়ে যেতে হবে। স্যার এই রুট নিশ্চয়ই মারাত্মক মিশনটা শেষ করবার চেষ্টা করছে। এই রুটকে যে কোনো ভাবেও খুব তাড়াতাড়ি খুঁজতে হবে। 1 মিনিট। পুরো ঘরে কোথাও কার্পেট নেই, আর এখানে কার্পেট রাখা আছে, তার উপরে এই টুল। একটু সরাও এটাকে। স্যার স্যার এখানে তো একটা গুপ্ত দরজা। ফ্রেডি, তুমি এখানেই থাকো এদের সাথে, আমরা ভেতরে দেখছি। এই, দেখো, তোমার যা বলার আছে তুমি তো এখনই বলে ফেলতে পারো। আমার কিছু বলার নেই, যা কিছু বলার আমার উকিল বলবে। স্যার স্যার আমরা এই রুটের কম্পিউটার সিস্টেম অ্যাক্সেস করে নিয়েছি, আর এনক্রিপশনটাও সফল হয়েছে। জানতে পারলে কিছু? হ্যাঁ স্যার। স্যার এই গত কয়েকদিনে ইন্টারনেটে ভয়ানক কিছু ভিডিও পোস্ট করেছে স্যার। ডার্ক ওয়েবে স্যার। অ্যাকচুয়ালি ডার্ক ওয়েব ইন্টারনেটের এমন একটা কালো জায়গা স্যার, যেখানে সব অপরাধী নিজেদের সমস্ত বেআইনি কাজগুলোকে টেকনোলজির মাধ্যমে সফল করার চেষ্টা করে। যেমন অস্ত্র লেনদেন, কিডনি চুরি, অথবা কাউকে মারার সুপারি। স্যার এমন কোনো কাজ নেই যেটা এই সাইটে হয় না। একটা কথা বুঝতে পারছি না, যখন সবাই সবকিছু জানে, সবকিছু এত খোলাখুলি হয়, তাহলে এটা আটকানোর জন্য আমরা চেষ্টা করি না কেন? স্যার এটা এত সোজা নয়। অ্যাকচুয়ালি এই সাইটে ঢোকার জন্য আমরা একটা কম্পিউটার সফটওয়্যার চাই, যেটা বাছা গোছা হাই প্রোফাইল অপরাধীদের কাছেই আছে। যেমন এই রুট। ইয়েস স্যার। আর স্যার যেমন আমরা জানি যে ডার্ক ওয়েবে আইপি অ্যাড্রেস আর ইউজার আইডি এই দুটোই লুকোনো থাকে। দেখাও তো কোন ভিডিও পোস্ট করেছে এই রুট।
বাবারে, এ তো কোনো ভূতের সিনেমার ভয়ানক সিন মনে হচ্ছে। এই সিনটা কেন দিতে গেল ডার্ক ওয়েবে? স্যার এটা কোনো সিনেমার সিন নয়, এটা আসলেই হয়েছে। আর কোনো হিরোইনের সাথে নয়, বরং বরং একটা নিরীহ মেয়ের সাথে। যতদূর আমি জানি এগুলোকে তো স্ন্যাপ ফিল্ম বলে। হ্যাঁ স্যার, এই ভিডিওর অনেক বড় ইন্ডাস্ট্রি আছে। এমনি এটাকে আমি জানি না। এর মৃত্যুর জন্য তুমিই দায়ী। না না স্যার, আমি কারোর মৃত্যুর জন্য দায়ী নয়। আমাকে শুধু টাকা দেওয়া হয়েছিল এই ভিডিও ডার্ক ওয়েবে দেওয়ার জন্য, আর আমিও দিয়েছি। টাকা কে দিয়েছিল? আমি জানি না দেখো, জানি না বললে চলবে না। একটা মেয়ে খুন হয়েছে। স্যার, আমাকে বিশ্বাস করুন, অনলাইন টাকা ট্রান্সফার করা হয়েছিল আমার অ্যাকাউন্টে। কে করেছিল আমি কিচ্ছু জানি না। যদি না জানো, জানার চেষ্টা করো। তুমি কম্পিউটারটা খুব ভালো করে জানো, তাই না? তাই এটা জানা তোমার পক্ষে অসম্ভব কিছু নয়। খোঁজ নাও। অভিজিৎ, যদি কেউ এই ধরনের ফিল্ম বানিয়ে আপলোড করে তাহলে খুব তাড়াতাড়ি তাদের কাছে পৌঁছতে হবে যারা এই মৃত্যুর খেলা খেলছে। একটা কাজ করা যাক, এই মেয়েটার ছবি সমস্ত পুলিশ স্টেশনে পাঠিয়ে দিই। একবার যদি জানতে পারা যায় মেয়েটা কে। আগে বলুন, কাকে চাইছেন আপনারা? এটা রিয়ার বাড়ি না? হ্যাঁ, আমি ওর বাবা। আসুন। আসলে আমরা সিআইডি থেকে আসছি। আপনার জন্য একটা বাজে খবর আছে। আপনার মেয়ে রিয়া আর এই পৃথিবীতে নেই। হ্যাঁ জানি, কিন্তু ওর মৃত্যুর 10 দিন পরে আপনারা কেন বলতে এসেছেন এসব? আপনি জানেন যে আপনার মেয়ে রিয়া মারা গেছে? আপনি গাড়ি অ্যাক্সিডেন্টের ইনভেস্টিগেশনের জন্য এসেছেন তো? তাহলে আপনারা এটাও নিশ্চয়ই জানবেন যে রিয়ার ফিউনারেল হয়ে গেছে। এক মিনিট, আপনি কোন কার অ্যাক্সিডেন্টের কথা বলছেন? ওই তো যেটাতে আমাদের রিয়া চলে গেল, শেয়ার ট্যাক্সিতে ওরা পুনে যাচ্ছিল। না না, রিয়ার মৃত্যু কার অ্যাক্সিডেন্টে হয়নি। এটা কি বলছেন আপনি? এক মিনিট, এটাই রিয়া তো? হ্যাঁ এই তো রিয়াই তো। অ্যাক্সিডেন্টের দিন ও তো এই জামা কাপড়ই পরেছিল। এক মিনিট, মনে হচ্ছে কোনো কনফিউশন আছে। আপনি একটু বলুন যে আপনার মেয়ে রিয়ার কার অ্যাক্সিডেন্ট কিভাবে হয়েছিল? শেয়ার ট্যাক্সি করেও পুনে যাচ্ছিল, আরও 7 জন ছিল ওর সাথে। তারপর রাস্তাতেই ওদের গাড়িটার ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়ে যায়। পুরো গাড়িটাই ভয়ঙ্কর আগুনে পুড়ে যায়। মৃত ব্যক্তিদের তো মুখটাও ভালো করে চেনা যাচ্ছিল না। তাহলে আপনারা রিয়াকে কি করে চিনলেন? ওর জিনিসপত্র দেখে আমরা ওকে চিনতে পেরেছিলাম। আপনারা এটা বললেন না যে এই ছবি কবেকার? আসলে আমরাও জানি না যে এই ফটোটা কতদিনের, কিন্তু জানলেই আমরা আপনাদেরকে বলে দেবো। মনে হচ্ছে রিয়ার এই অ্যাক্সিডেন্ট দেখানোর জন্য করা হয়েছিল, ওর মৃত্যুর আসল কারণটা লুকানোর জন্য। স্যার, যদি রিয়ার কার অ্যাক্সিডেন্টটা একটা সাজানো ঘটনাই হয়, তাহলে বাকি যে 7 জন ওর সাথে গাড়িতে ছিল তারাও আবার রিয়ার মতোই মারা যায়নি তো? হতে পারে, ওদের ফ্যামিলির সঙ্গে কথা বলতে হবে। আমাদের ভাগ্য ভালো যে 7 জন অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল তাদের মধ্যে একজনের শেষকৃত্য এখনো হয়নি। দেখা যাক ডক্টর সালুকে এই লাশ থেকে কি প্রমাণ বার করতে পারে। কিন্তু লাশটা এত বাজেভাবে জ্বলে গেছে যে মুখটা চেনা মুশকিল হবে। তোমাদের সন্দেহ একদম ঠিক। এ লাশ টনির নয়। মনেই হচ্ছিল স্যার আমাদের, কিন্তু এ কে জানতে পারলেন কিছু? না, এখনো তো জানা যায়নি লাশটা কার, কিন্তু এটা জানা গেছে এই লোকটাকে কি করে মারা হয়েছে। আমি এই বডিটা স্ক্যান করেছি, তখন জানতে পেরেছি যে এর পেটে ছুরির গভীর ক্ষত আছে। ছুরি দিয়ে? হ্যাঁ, ছুরির। আর আমার মনে হচ্ছে যে ওই ছুরির আঘাতেই এর মৃত্যু হয়েছে। মানে একজনকে ছুরি দিয়ে খুন করা হয় আর তাকে টনি বলে এদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ওই গ্যাং আসলে কি করতে চাইছে? আর এই লোকটার মৃত্যু 3 সপ্তাহ আগে হয়েছে। ও, এই কার অ্যাক্সিডেন্ট হয়েছে 10 দিন আগে? সেটাই তো। তার মানে কারটা যখন পোড়ানো হয়েছিল তার আগেই এই লোকটার মৃত্যু হয়েছিল। 3 সপ্তাহ ধরেও লাশটাকে রেখে দিয়েছিল যাতে ওই গ্যাং এই ভয়ানক খেলাটা খেলতে পারে। আচ্ছা দয়া, আমরা একটা কাজ করি, যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল আমরা সেখানে যাই আর খোঁজ নিয়ে দেখি এক্স্যাক্টলি কি হয়েছিল ওখানে। আমি তো মজা করে গাড়ি চালাচ্ছিলাম স্যার, আর রেডিওতে গান শুনছিলাম।
তখনই হঠাৎ আমি জোরে একটা আওয়াজ শুনলাম। আমি সঙ্গে সঙ্গে আমার গাড়ি থেকে বেরোলাম আর দেখলাম যে আমার সামনের একটা গাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে। আমি বুঝতে পারছিলাম না যে আমি কি করব। আচ্ছা, এই ঘটনাটা কখন হয়েছিল মনে আছে তোমার? স্যার, আমার মনে হয় হয়তো বিকেল 5টার সময়। হ্যাঁ, এটা কি করে হতে পারে? স্যার, এক সেকেন্ড। স্যার, এই টোল ট্যাক্সের ফুটেজটা দেখুন। এখানে তো গাড়ি 3:30টার সময় ক্রস করেছিল, তাহলে এই জায়গাটা ওখান থেকে 20 কিলোমিটার দূরে স্যার। কিন্তু 20 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে 1.5 ঘন্টা তো লাগার কথা নয়। আর রাস্তাতে কোনো ধাবা বা হোটেলও নেই যেখানে কিছু খাবার জন্য নেমেছিল ওরা। এক্স্যাক্টলি। ঠিক মতো হলে গাড়ি এখানে 4টের সময় পৌঁছে যাওয়ার কথা, কিন্তু এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে 5টার সময়। তার মানে এই অপরাধ এই 1 ঘন্টার মধ্যেই হয়েছে। মানে গাড়িটাকে ওই সময় কোথাও নিয়ে যাওয়া হয়েছিল আর ওদের সবাইকে নামিয়ে গাড়ির মধ্যে 7টা লাশ রেখে দেওয়া হয়েছিল। আর তারপর গাড়িটা এখানে এনে ব্লাস্ট করিয়ে দেওয়া হয়েছে। এটা একটা প্ল্যান ছিল। স্যার, স্যার আমার মনে হয় ওদেরকে সেখানেই নিয়ে গেছে যেখানে ওই রিয়াকে নিয়ে গেছিল স্নাফ ফিল্ম বানানোর জন্য। জায়গাটা আমাদের খুব তাড়াতাড়ি খুঁজতে হবে। পূরবী SMS পাঠিয়েছে, কোনো গাছের ছবি। হ্যাঁ পূরবী। স্যার, আমি যে গাছটার ছবি পাঠিয়েছি আপনাকে, এটাকে মোরিঙ্গা অ্যালোফেরিয়া বলে স্যার। হ্যাঁ, স্যার, ঠিক এইরকম গাছই রিয়ার ফুটেজেও ছিল স্যার। এই দেখুন স্যার, ওই ফুটেজেরই একটা স্ক্রিনশট পাঠাচ্ছি। স্যার, এই গাছটা মহারাষ্ট্রের 2টো জঙ্গলে পাওয়া যায়। এটা তো এক্স্যাক্টলি ওই রকমই গাছ। মহারাষ্ট্রের 2টো জঙ্গলে? কোন কোন জঙ্গলে? স্যার, একটা জঙ্গল যেটা নাসিকের কাছে, আর দ্বিতীয় জঙ্গলটা যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে সেখান থেকে 1 ঘন্টার দূরত্বে। আর ওই জঙ্গলটার নাম হলো প্রিফিক্স ফরেস্ট। নিশ্চয়ই এর মৃত্যুর খেলাটা প্রিফেক্ট জঙ্গলেই হয়েছে। তবে প্রিফিক্স ফরেস্ট তো একটা বড় জঙ্গল, ওখানে খোঁজা তো অত সহজ নয়। ফরেস্ট অফিসারদের সাহায্য নিতে হবে। এই জঙ্গলে এই সমস্ত হচ্ছে, বিশ্বাসই হচ্ছে না। আপনাদের ইনফরমেশন কি একেবারে সত্যি অফিসার? দেখুন, আমরা শিওর না হলে তো এখানে আসতামই না, তাই না? আচ্ছা, আপনি বলুন যে কয়েকদিনের মধ্যে এরকম কোনো ঘটনা আপনারা দেখেছিলেন বা শুনেছিলেন? জঙ্গলের মধ্যে কিছু হয়েছিল? একদম নয়। আর এরকম কিছু হলে আমাদের নিশ্চয়ই চোখে পড়তো সেগুলো। ঠিক আছে, কোনো ব্যাপার না। যাই হোক, নিজেদের নিশ্চিন্ত হওয়ার জন্য আমরা একবার জঙ্গলে যাব। স্যার, এমনিতে স্যার আপনারা কি পুরো জঙ্গলটা দেখতে চাইবেন? কারণ অনেক বড় এই জঙ্গলটা, এতে অনেকটা সময় লাগতে পারে। না না, আমরা পুরো জঙ্গলটা দেখতে চাই না। আমাদের জঙ্গলে সেই জায়গাতে নিয়ে চলুন যেখানে কেউ যাতায়াত করে না, কারণ প্রায় এই ধরনের জায়গাতেই অপরাধীরা অপরাধ করে। ওকে অফিসার। বিনোদ, মেঘনা, এনাদেরকে ওই জঙ্গলের ওই অংশগুলো দেখানোর দায়িত্ব তোমাদের, ঠিক আছে? হ্যাঁ স্যার। ইয়েস স্যার। স্যার, 1 সেকেন্ড। স্যার, এটা দেখুন, এটা হচ্ছে জঙ্গলের সবচেয়ে ঘন এবং নিস্তব্ধ জায়গা। আমার মনে হয় আমাদের এখান থেকেই শুরু করা দরকার। ঠিক আছে, দেখি। গাছের মধ্যে দেখলে ছোট্ট ক্যামেরা, মানে আমরা সঠিক জায়গাতেই এসেছি। এটাই সেই জায়গা যেখানে ওই ফিল্ম বানানো হচ্ছে। ক্যামেরা উপরেও আছে, ওইদিকে প্যান করা আছে। দেখো, যদি ক্যামেরা থেকে কিছু জানতে পারা যায় ওদের আস্তানার ব্যাপারে। না অভিজিৎ, এ তো হাই অ্যান্ড ওয়্যারলেস ক্যামেরা। এর থেকে জানা মুশকিল যে এর মধ্যে যে স্টোরড ফুটেজ আছে সেটা ব্রডকাস্ট কোথা থেকে হচ্ছে। আর এই জঙ্গলে জানি না আর কত ক্যামেরা আছে। দেখা যাক, এরপর কোনো ক্যামেরা পেলে হয়তো সেটা থেকে জানতে পারবো। স্যার, স্যার এই চিহ্ন দেখুন। আমার মনে হচ্ছে আমাদের আগে এখানে কেউ এসেছিল। তার মানে আমরা সঠিক পথেই যাচ্ছি।
স্যার এই চিহ্নগুলো এখানে অবধি রয়েছে। স্যার এর মানে ওদের আড্ডা এখানেই কোথাও রয়েছে। স্যার স্যার তাড়াতাড়ি আসুন। এই, এক মিনিট স্যার, এক সেকেন্ড। ভয় পেও না, আমরা সিআইডি অফিসার্স। ওঠো, উঠে এসো। ওঠো। স্যার আপনারা সিআইডির লোক, আমাকে বাঁচান স্যার। তুমি এখানে এলে কি করে? স্যার আমি জঙ্গল থেকে বেরোনোর রাস্তা পাচ্ছি না স্যার, ওই কুড়িটা এক এক করে সবাইকে মেরে দিয়েছে। তোমরা এখানে এলে কি করে? স্যার আমরা শেয়ার ট্যাক্সিতে উঠে পুনে যাচ্ছিলাম, আর আমাদের গাড়ি হঠাৎ করে পাংচার হয়ে গেল, গাড়ি থেমে গেল। রাস্তাতে আগে থেকে কেউ পেরেকার কাঁচের টুকরো রেখে দিয়েছিল স্যার। তারপর কিছু লোক এলো যাদের মুখোশ দিয়ে ঢাকা ছিল। আমরা কিছু করে ওঠার আগেই ওরা আমাদের ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিল। আর যখন আমার জ্ঞান এলো তখন আমি এই ঘন জঙ্গলে ছিলাম স্যার। স্যার আমি জানি এই জঙ্গলে খিদে তৃষ্ণা নিয়ে কিভাবে ছিলাম, কখনো কাঠ খেয়েছি তো কখনো গাছের পাতা। যখনই কারোর চিৎকারের আওয়াজ পেতাম বুঝে যেতাম কেউ মারা গেছে। তার মানে এখানে সব জায়গাতেই ক্যামেরা লাগানো আছে। তোমার ভাগ্য ভালো যে তুমি ওদের হাত থেকে বেঁচে গেছো। স্যার এই কারণে ধরতে পারিনি যে ওরা আমার জামার বোতামে একটা ক্যামেরা লাগিয়ে দিয়েছিল, আর আমি ওই বোতামটা ভেঙে ফেলে দিয়েছিলাম। হয়তো সেই কারণেই আমাকে ওরা ধরতে পারেনি। তুমি বলতে পারবে যে বাকি লোকেদের মধ্যে কতজন জীবিত আছে এখন? জানি না স্যার, কিন্তু কাল রাতে যখন আমি গাছে বসেছিলাম তখন কারোর চিৎকারের আওয়াজ পেয়েছিলাম। জানি না ওকে আহত করেছে নাকি প্রাণে মেরে দিয়েছে। কোন দিক থেকে চিৎকারটা শুনতে পেয়েছিলে তোমার মনে আছে কিছু? আমি তো এদিকের গাছে, হয়তো ওদিক থেকে এসেছিল স্যার। স্যার রক্ত। স্যার এখানেও আছে। মানে ওদের মধ্যে আহত কেউ এই দিকেই গিয়েছে। স্যার এই দেখুন, রক্তের কিছু দাগ এদিকে গেছে। এইদিকেও রক্তের চিহ্ন রয়েছে আর এইদিকেও রয়েছে, দুদিকেই রয়েছে। দুদিকেই দেখতে হবে। পঙ্কজ, পূর্বী, তোমরা এই দিকটা যাও, আমরা এই দিকটা দেখছি। বিনোদ তুমি ওদের সঙ্গে যাও। আর হ্যাঁ, প্রত্যেক আধ ঘন্টা অন্তর আপডেট দেবে। হ্যাঁ, আপনি আসুন। এক মিনিট, ওটা কি? এসো। বাড়ি, হয়তো আহত ভিকটিম এখানেই আশ্রয় নিয়েছে। জঙ্গলের মাঝখানে বাড়ি, কিন্তু নকশার হিসাবে এখানে তো কোনো বাড়ি ছিল না। হতে পারে এই ধরনের ফিল্ম যারা বানায় তাদের এই ধরনের লোকেশনের প্রয়োজন হয়, যাতে কেউ ওদের ট্র্যাক না করতে হতে পারে। পারে ওই বাড়িতে যে আহত লোকটা রয়েছে ওই অপরাধী। হতে পারে পঙ্কজ। আর এটাও হতে পারে যে সামনে আরও ক্যামেরা লাগানো রয়েছে। চোখ কান খুলে রেখো। পঙ্কজ, টর্চ। এই বাড়িটা তো একদম ভয়ানক ফিল্মের সেটের মতন দেখতে। এই দেখো, ওই আহত ভিকটিমকে এখানেই নিয়ে আসা হয়েছে। ওই আওয়াজটা শুনলে? ভিতর থেকে আসছে।
না ছেড়ে দাও আমাকে যেতে দাও। বেরিয়ে এসো। না আমার কাছে এসো না, আমি কিছু করিনি। দেখো আমরা সিআইডি অফিসার, ভয় পেও না, এসো, কিচ্ছু হবে না তোমার। এসো এসো। ও এখানেই আছে, ও এখানেই আছে। আরে পুরবি, এই লাইট কোথা থেকে আসছে? পঙ্কজ, পঙ্কজ, আমি কিছু দেখতে পাচ্ছি না পঙ্কজ। আরে পঙ্কজ স্যার, পুরবী ম্যাম, পঙ্কজ স্যার। স্যার, রক্তের দাগ তো এখানে এসে শেষ হয়ে গেছে। কিন্তু এটা কি করে হতে পারে? আহত যদি কেউ এই পর্যন্ত আসে, তাহলে এখান থেকে হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল কি করে? হতে পারে ও অপরাধীর হাতে ধরা পড়ে গেছে এখানে এই পয়েন্টে পৌঁছানোর পর। হতে পারে। জানি না মোহিত ছাড়া আর কেউ এখানে বেঁচে আছে কিনা। 1 ঘন্টা হয়ে গেল, পুরবী আর পঙ্কজের এলো না, কোনো ফোন কল এলো না। পুরবী ফোন তুলছে না। হ্যাঁ পঙ্কজ, দেখছি। পঙ্কজও ফোন তুলছে না। আরে ওরা আবার কোনো সমস্যায় পড়েনি তো? চলো গিয়ে দেখি, চলো। এইদিকে রক্ত আছে মানে এইদিকেই গেছে। এই ঘরের ভেতর হতে পারে কেউ আছে, আমি ভেতরে গিয়ে দেখছি। ঠিক আছে, ততক্ষণ আমি এই বাইরেটা দেখি।